আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালার ছেলে গল্পের 4 নম্বর পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আল্লাহর কাছে হয়তো অনেক বড় পাপ করেছিলাম, তাই এত বড় শাস্তি পাচ্ছি। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। হঠাৎ দেখি রেস্টুরেন্টের কাছের দরজা ঠেলে এক অপরূপ সুন্দরী মেয়ে ভিতরে প্রবেশ করলো। পরনে দামি সালোয়ার কামিজ, হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা। তাকে দেখে যে কেউ বলে দিবে সে কোনো বড়লোক আদরের সন্তান। মেয়েটি জানালার পাশে একটা কোণে টেবিলে গিয়ে বসলো। আমাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী কোনো কাস্টমার এলে তাকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাতে হয়। ম্যানেজার দূর থেকে ইশারা করতেই আমি ট্রেতে এক গ্লাস লাল রঙের ড্রিঙ্কস নিয়ে মেয়েটির টেবিলের দিকে গিয়ে গেলাম। কিন্তু আমার ভাগ্য যেন চিরকালই আমার সাথে আড়ি পেতে আসে। মেয়েটির টেবিলের কাছাকাছি পৌঁছাতেই ফ্লোরে থাকা একটা চেয়ারে পায়ের সাথে আমার স্যান্ডেলের কোনা লেগে যায়। আমি ভারসাম্য সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ার মতো হলাম। মুহূর্তের মধ্যে ট্রের উপরে থাকা গ্লাসটি উল্টে গেল এবং সমস্ত ড্রিঙ্কস মেয়েটির দামি পোশাকের উপর ছিটকে পড়লো। আমার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ভাবলাম আজ আর রক্ষা নেই। ম্যানেজারের সেই কড়া হুমকির কথা মনে পড়ে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমি সাথে সাথে নিচু হয়ে তোয়ালে দিয়ে মেয়েটির টেবিল মোছার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম, আর কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলাম, ম্যাম ম্যাম আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে করিনি। বিশ্বাস করুন ম্যাম, পা পিছলে গিয়েছিল। আমি খুব বড় ভুল করে ফেলেছি। ম্যাম প্লিজ আপনি ম্যানেজার স্যারকে কিছু বলবেন না, বললে আমার চাকরিটা চলে যাবে, আমার থাকার কোনো জায়গা নেই। আমি আপনার সব ক্ষতিপূরণ দিয়ে দিব ম্যাম, দয়া করে এবারের মতো মাফ করে দিন। আমি ভয়ে চোখ বন্ধ করে অপেক্ষা করছিলাম একটা কড়া ধমক কিংবা চরের জন্য, কিন্তু অবাক কাণ্ড, কোনো চিৎকার বা গালিগালাজ শুনতে পেলাম না। বরং খুব শান্ত এবং মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটি বলল, আরে রাকিব তুমি এখানে, আর তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? শান্ত হও, দ্যাটস ওকে। তুমি তো আর ইচ্ছা করে করনি, আমি জানি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমি কথাগুলো শুনে একদম পাথরের মতো জমে গেলাম। এই শহরে কেউ আমাকে চেনে, আর এমন ভাবে কথা বলছে যেন কতদিনের চেনা। আমি ধীরে ধীরে মাথা তুলে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটি মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে ঘৃণা নেই। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আপনি আপনি কি আমায় চেনেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আগে আপনাকে কখনো দেখিনি। মেয়েটি কিছু বলবে তার আগেই ম্যানেজার কোথা থেকে যেন চলে আসলো, আর এসেই বলল, কোনো সমস্যা ম্যাম? আজকে ওই ছোট লোকের বাচ্চা কাজটা ঠিকভাবে করতে পারলো না। আপনি চিন্তা করবেন না ম্যাম, ওর ব্যবস্থা আমি করছি। বলেই ম্যানেজার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আমার শার্টের কলার চেপে ধরলেন। কাস্টমারদের সামনেই তিনি চিৎকার করে বলতে লাগলেন, তোর সাহস তো কম না, এই রেস্টুরেন্টে শহরের বড় বড় মানুষরা খেতে আসে, আর তুই আজকেও এমন এক ভিআইপি গেস্টের পোশাক নষ্ট করলি, তোকে তো আজ মেরেই ফেলবো। বলেই ম্যানেজার তার হাত তুললেন আমাকে চড় মারার জন্য। আমি চোখ বন্ধ করে ফেললাম আর ভাবলাম আজকে আবার সবার সামনে অপমানিত হতে হবে। আমি কাঁপতে কাঁপতে বলতে লাগলাম, স্যার প্লিজ মাফ করে দিন, আমি টেবিল মুছে দিচ্ছি, আমি কাপড় পরিষ্কার করে দিচ্ছি, প্লিজ মারবেন না। হঠাৎ কানে এলো এক প্রচন্ড আওয়াজ, ঠাস ঠাস, কিন্তু চটটা আমার গালে পড়লো না। আমি চোখ মিলে দেখি ম্যানেজার নিজের গাল ধরে কয়েক পা পিছিয়ে গেছেন, আর তার সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন সেই সুন্দরী মেয়েটি। মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তার চোখে যেন আগুন ঝরছে। মেয়েটি ধমক দিয়ে বলে উঠল, হাউ ডিয়ার ইউ, আপনার সাহস তো কম না, আমার রেস্টুরেন্টে একজন কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ম্যানেজার থমথম খেয়ে গেলেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম আপনি চিনতে পারছেন না, ও একটা নিচু জাতের অযোগ্য ছেলে, ও আপনার ড্রেস নষ্ট করেছে, তাই আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। মেয়েটি আরো জোরে চেঁচিয়ে উঠল,
চুপ করুন একদম। শিক্ষা আপনি দেবেন না, শিক্ষা আজ আমি আপনাকে দেব। সে তো বারবার সরি বলছে, আর এটা তো একটা নিছক দুর্ঘটনা ছিল। একজন কর্মচারী কি মানুষ নয়? সে ভুল করেছে বলে আপনি তার উপর এভাবে পাশবিক অত্যাচার করবেন? আপনার মতো নিচু মানসিকতার লোক এই রেস্টুরেন্টে কাজ করার যোগ্য নয়। ম্যানেজার সাহেব তখনও দম্ভ নিয়ে বললেন, ম্যাম, আপনি হয়তো জানেন না, আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। মালিক আমাকে সব ক্ষমতা দিয়েছেন। এই ছেলেকে আজ আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মেয়েটা এবার এক পৈশাচিক হাসি হাসলো। তার ব্যাগ থেকে একটা ছোট্ট কার্ড বের করে ম্যানেজারের নাকের সামনে ধরলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনি বোধহয় আমাকে চেনেন না। আমি আরিশা, এই রেস্টুরেন্টের যে মালিক আপনাকে এখানে নিয়োগ দিয়েছেন। আমি তার একমাত্র মেয়ে। উনার কথা শুনে আমি আর ম্যানেজার দুজনেই হা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না। ম্যানেজারের মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাম, আমায় ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি আপনি মালিকের মেয়ে। আমার ভুল হয়ে গেছে ম্যাম, বিশ্বাস করুন। আমি শুধু রেস্টুরেন্টের ডিসিপ্লিন বজায় রাখার চেষ্টা করছিলাম। প্লিজ ম্যাম, এবারের মতো মাফ করে দিন। আরিশা তীক্ষ্ণ চোখে ম্যানেজারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ডিসিপ্লিন? আপনি কি একে ডিসিপ্লিন বলেন? কারো ভুল হলে তাকে সংশোধনের সুযোগ না দিয়ে সবার সামনে চর মারা আর তার পরিবার নিয়ে অপমান করা কি ডিসিপ্লিন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যদি অন্য মানুষকে মানুষ মনে না করতে পারেন, তবে আপনার এই পদে থাকার কোনো অধিকার নেই। যে মানুষ অন্যের আত্মসম্মানকে সম্মান দিতে জানে না, সে আমার বাবার রেস্টুরেন্টের সম্মান রক্ষা করবে কিভাবে? ম্যানেজার এবার রীতিমতো কান্নাকাটি শুরু করলেন। তিনি দুই হাত জোর করে বলতে লাগলেন, ম্যাম, আমার ছোট ছোট বাচ্চা আছে। এই চাকরিটা চলে গেলে আমি পথে বসে যাব। আমি কথা দিচ্ছি, এরপর থেকে এই ছেলের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। প্লিজ ম্যাম, স্যারকে এইসব বলবেন না। আরিশা এবার আরো বেশি রাগান্বিত হয়ে টেবিল চাপড়ে বলল, চুপ করুন একদম। নিজের বাচ্চার কথা মনে আছে, অথচ এই ছেলেটার কেউ নেই। আপনি তো স্বার্থপরের মতো কথা বলছেন, নিজেরটা খুব দেখলেন না। আপনার মতো নিষ্ঠুর আর দ্বিচারী ম্যানেজার আমাদের রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই। ইউ আর ফায়ার্ড। আপনাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কাল সকালের মধ্যে আপনার সব পাওনা টাকা মিটিয়ে আপনি এখান থেকে বিদায় হবেন। ম্যানেজার আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আরিশার রাগী চোখের দিকে তাকিয়ে আর সাহস পেলেন না। তিনি মাথা নিচু করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার চোখের জল বাদ মানছে না। যে মানুষটা প্রতিদিন আমাকে নরক যন্ত্রণার মধ্যে রাখতো, তার থেকে আজ আমি মুক্তি পেলাম। আমি আরিশার দিকে তাকিয়ে ধরা গলায় বললাম, ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে মালিকের মেয়ে, আমি তা কল্পনাও করতে পারিনি। আপনি আমার জন্য যা করলেন, সেই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। আরিশা বলল, ইটস ওকে, আমি সবসময় সত্য পছন্দ করি। আমি বললাম, আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আরিশা বলল, করো। আমি বললাম, আপনি আমাকে চিনেন কিভাবে? এই প্রশ্নটা বারবার মনে ঘুরপাক খাচ্ছে, না বললে শান্তি পাচ্ছি না। আরিশা একটু হাসি দিল। আমি আরিশা ম্যামের হাসি দেখে আরো ভাবুক হয়ে উঠলাম। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি হাসছেন কেন? আরিশা বলল, আচ্ছা বলছি, কিন্তু এখানে না, চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? আরিশা বলল, চলো তো আগে। বলে আরিশা ম্যাম আমার হাত ধরে বাইরে যেতে লাগলেন। রেস্টুরেন্টের সব স্টাফ আর কাস্টমার সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমিও অবাক হয়ে গেছি। আমি শুধু অনুভব করছিলাম এক জোড়া নরম হাতের স্পর্শ। বাইরে এসে আরিশা ম্যাম তার ঝকঝকে সাদা রঙের দামি গাড়িটার দরজা খুলে দিলেন। আমি তো থমথম খেয়ে দাঁড়িয়ে রইলাম। আরিশা বলল, কি হলো, ওঠো। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম, আমি এই গাড়িতে উঠবো। আমার কাপড় নোংরা, আপনার সিট নষ্ট হয়ে যাবে। আরিশা ম্যাম একটু রেগে বললেন, ওঠো বলছি। আমি আর কিছু না বলে ভয়ে চুপচাপ গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। খুব কাচুমাচু হয়ে সাবধানে গাড়ির সিটে বসলাম। দামি লেদারের সিট আর এসির ঠান্ডা বাতাসে আমার অস্বস্তি যেন আরো বেড়ে গেল। আমি একদম জড়সড় হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল একটু নড়লেই বুঝি কিছু ভেঙে যাবে। আরিশা ম্যাম ড্রাইভ করতে করতে আর চোখে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হেই, টেক ইউ ইজি ম্যান, আমি তোমাকে খেয়ে ফেলবো না। সিটে হেলান দিয়ে আরাম করে বসো। আমি আরিশার কথা মতো গাড়ির সিটে হেলান দিয়ে বসলাম। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামলো শহরের এক নির্জন কিন্তু অসম্ভব সুন্দর লেকের পাড়ে। পড়ন্ত বিকেলে সোনালী রোদ লেকের পানিতে ঝিলমিল করছে। চারিদিকে সবুজ গাছপালা আর স্নিগ্ধ বাতাস। আমি গাড়ি থেকে নেমে চারপাশটা হা করে দেখতে লাগলাম।
এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। আমি আরিশা ম্যামের দিকে তাকিয়ে বললাম, ম্যাম জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? রেস্টুরেন্টে কত কাজ পড়ে আছে। আরিশা ম্যাম লেকের ধারে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন, বাতাসের ঝাপটায় তার চুলগুলো উড়ছে। তিনি শান্ত গলায় বললেন, ওইসব কাজ অন্য কেউ করে নিবে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কিভাবে চিনি? আমি অধিক আগ্রহে বললাম, হ্যাঁ ম্যাম, প্লিজ বলুন, এই রহস্যটা আমাকে খুব ভাবাচ্ছে। আরিশা ম্যাম এক মুহূর্ত চুপ থেকে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, রাকিব, আমি তোমার ক্লাসমেট ছিলাম। আমি তার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি অবিশ্বাসের সুরে বললাম, মানে কি, বুঝলাম না ম্যাম। আরিশা ম্যাম মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ ঠিকই বলেছি, আমিও বগুড়া কলেজে ছিলাম কিছুদিন। তুমি হয়তো আমাকে দেখোনি, কারণ তুমি তো কখনো কারোর দিকে তাকাতে না। বগুড়া কলেজে আমি তোমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছিলাম। তুমি সবসময় ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকতে, কারোর সাথে মিশতে না, খুব শান্ত প্রকৃতির ছিলে। তোমার এই সরলতা আর পড়াশোনার প্রতি আগ্রহ আমার খুব ভালো লাগতো। আমি দূর থেকে তোমাকে ফলো করতাম, কিন্তু কখনো সামনে গিয়ে কথা বলিনি। কিন্তু হঠাৎই বাবার বিজনেসের কারণে ঢাকায় শিফট হতে হয়, তাই আর খোঁজ নেওয়া হয়নি। এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি বললাম, এখন বুঝলাম ম্যাম। আরিশা বলল, কিন্তু আমাকে একটা কথা বলো তো। আমি বললাম, কি ম্যাম? আরিশা বলল, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, আর তোমাকে আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি এখানে এই অবস্থায় কেন? তোমাকে তো আমি রেস্টুরেন্টের ওয়েটারের ইউনিফর্মে দেখে আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। যেই ছেলেটা গোল্ড মেডেল পাওয়ার যোগ্য, সে আজ প্লেট পরিষ্কার করছে, কিন্তু কেন? আরিশা ম্যামের কথাগুলো শুনে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। উনি আমার দিকে তাকিয়ে বলল, আরে তুমি কান্না করছো কেন? কি হয়েছে প্লিজ আমাকে বলো। আমি ধরা গলায় বললাম, ম্যাম আপনাকে বললে আপনিও আমাকে তাড়িয়ে দিবেন, ঘৃণা করতে শুরু করবেন। আরিশা বলল, তুমি বলবা প্লিজ কি হয়েছে, কেন তুমি এই কাজ করছো? আমি বললাম, ম্যাম আমি একজন চাওয়ালার ছেলে, আমার বাবাই আমার সব ছিল। ওনার স্বপ্ন বড় কলেজে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, কিন্তু আমি তার চোখে কুলাঙ্গার ম্যাম। বলেই অনেক কান্না করতে লাগলাম। আরিশা ম্যাম বলে উঠলো, কিন্তু কেন? আমি বললাম, কলেজের একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে শেষ করে দিয়েছে ম্যাম। আমার বাবা মারা গেছেন, আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আরিশা বলল, মিথ্যা অপবাদ? কিরকম মিথ্যা অপবাদ? তারপর আমি আরিশা ম্যামকে ক্লাসের সেই প্রথম দিনের অপমান থেকে মিহির সেই জঘন্য নাটক, যার কারণে আমার বাবার মৃত্যু হলো, সবকিছু বললাম। সব শুনে আরিশা ম্যাম স্তব্ধ হয়ে গেলেন, তার হাতের ফোনটা যেন খসে পড়তে চাইছিল। তিনি দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না, শুধু অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আরিশা ম্যাম নিচু স্বরে বললেন, সি, মানুষ এতটা নিচে নামতে পারে? আকাশ আর মিহির কথা বলছো তো? কিছুদিন ওখানে থেকে আমি ওদের চিনতে পারছি, কিন্তু ওদের রুচি যে এতটা নিচু আর পৈশাচিক সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাম সব থেকে বড় কষ্টটা কোথায় জানেন? যখন আমার গর্ভধারিণী মা আমাকে আমার বাবার খুনি বলে বাড়ি থেকে বের করে দিলেন। আরিশা ম্যাম রাগে আর দুঃখে থরথর করে কাঁপছিলেন। তিনি আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, শোনো, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি মোটেও এই কাজ করতে পারো না। আমি এটা একদম বিশ্বাস করি না। আমি মাথা নিচু করে বললাম, কিন্তু এখন আর এইসব জেনে কি হবে ম্যাম? আমার বাবা তো আর ফিরে আসবে না। আমার স্বপ্নগুলো তো ওই রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবারের মতো ডাস্টবিনে চলে গেছে। মাঝে মাঝে মনে হয় ম্যাম, পৃথিবীতে আমার জন্ম নেওয়াটাই সব থেকে বড় ভুল। আরিশা ম্যাম আমার মুখ চেপে ধরে বললেন, সি, এই ধরনের কথা কখনো বলবে না। তোমার স্বপ্ন এভাবে তিলে তিলে শেষ হতে আমি দিব না। তোমার বাবার স্বপ্ন পূরণ করা এখন আমার দায়িত্ব। কাল থেকে তোমার এই রেস্টুরেন্টে কাজ করতে হবে না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, ম্যাম আপনি কি বলছেন? আমি পড়াশোনা করব কিভাবে? আমার তো থাকার জায়গা পর্যন্ত নেই, খাবার টাকাও নেই। আরিশা ম্যাম একটু হাসলেন আর বললেন, আমি আছি তো। আমার বাবাকে বলে তুমি কালই আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি ব্যবস্থা করব যাতে তুমি সেখানে ভর্তি হতে পারো। তোমার মেধা দিয়ে তুমি স্কলারশিপ পাবে আমি জানি, আর তুমি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। এতে তোমারও থাকা হবে, সাথে আমি একটা পড়ার সঙ্গীও পাবো। তোমার মতো ব্রিলিয়ান্টের কাছে সবকিছু বুঝিয়ে নিতে পারবো। আমি অবিশ্বাসের চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। যে সমাজ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এই সমাজেরই একজন রাজকন্যার মতো এসে আমার হাত ধরলো। আমি বললাম, ম্যাম মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আরিশা বলল, স্বপ্ন নয়, বাস্তব।
আমি বললাম, ম্যাম আপনি আমার জন্য এতটা কেন করছেন? আমি তো আপনার কেউ নই। আরিশা বলল, ঠিক আছে চলো আগে এই সম্পর্কের একটা নাম দিই। আমি বললাম, মানে? আরিশা বলল, মানে আজ থেকে আমরা ফ্রেন্ড, কি রাজি? আমি অবাক হয়ে বললাম, ম্যাম কোথায় আপনি আর কোথায় আমি? আরিশা বলল, বন্ধুত্বে ধনী গরিব বলতে কিছুই নেই। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এগুলো বলছো কেন? এবার কিন্তু আমি রাগ করব। আমি বললাম, ওকে ম্যাম, ফ্রেন্ড বলে আরিশা ম্যাম আমার সাথে হাত মিলালো। তারপর আরিশা আমাকে বলল, আর তুমি আগে আমাকে আপনি আর ম্যাম বলা বন্ধ করো। ফ্রেন্ডকে কেউ আপনি বা ম্যাম বলে, গাধা। আমি বললাম, অনেক সময় লাগবে। আরিশা বলল, না তুমি এখন থেকেই তুমি বলবা, না হলে আমার মতো রাগী কেউ হবে না। আমি বললাম, ওকে চেষ্টা করব। আরিশা বলল, এইদিকে বগুড়ায় সেই চার দেওয়ালের মাঝে মিহির জীবন হয়ে উঠেছে এক জীবন্ত নরক। মিহির বাবা তার কথা এক চুলো নড়চড় হতে দিলেন না। তিনি হঠাৎই মিহিকে কঠোর গলায় চাপ বলে দিলেন, আগামী শুক্রবারই এক ধনাঢ্য ব্যবসায়ী ছেলের সাথে তোমার বিয়ে। মিহি যেন প্রতিবাদ করার সাহসটুকু পেল না। তার বাবা স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমার মতো কলঙ্কিত মেয়েকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। আমাদের মান সম্মান তুমি ধুলোয় মিশিয়েছো। এখন এই বিয়ে করে যদি কিছুটা মান বাঁচে। মিহি নিজের ঘরে মেঝেতে পড়ে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের সামনে বারবার রাকিবের সেই শান্ত চেহারাটা ভেসে উঠছিল। সে ভাবছিল, আমি তো আমার বাবার সামনে অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছি, কিন্তু রাকিবের কি হবে? ওর মা তো এখনো জানে না ওর ছেলে নির্দোষ। হয়তো সারা জীবন উনি রাকিবকে ঘৃণা করেই কাটাবেন। মিহির মনের ভিতর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে অনুভব করলো, শুধু অনুশোচনায় দগ্ধ হয়ে কোনো লাভ নেই। মরার আগে অন্তত একটা ভালো কাজ করতে তাকে হবে। তাকে সত্যটা রাকিবের মায়ের কাছে পৌঁছাতে হবে। মিহি দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, না এভাবে নিজেকে শেষ হতে দিতে পারি না। আমি মরে গেলেও রাকিবের মায়ের মনে যেন তার ছেলের জন্য সম্মান ফিরে আসে। আমাকে এটা করতেই হবে। মিহি ঠিক করলো, সে বাড়ি ছেড়ে চিরকালের জন্য পালাবে। এ বিয়ে হয়ে গেলে সে চিরতরের মতো শেষ হয়ে যাবে। শুক্রবারের আর মাত্র 3 দিন বাকি। চারিদিকে বিয়ের আয়োজন চলছে, কিন্তু মিহির কাছে মনে হচ্ছে এগুলো তার ফাঁসির প্রস্তুতি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলো। মিহি নিজেই ভাবলো আর মনে মনে বলতে লাগলো, যার মিথ্যা অপবাদে একটা জীবন শেষ হয়ে গেল, একটা ঘর তছনছ হলো, সে কোন মুখে নতুন জীবন শুরু করবে? তাই রাতের আধারে মিহি খুব সাবধানে আলমারি থেকে তার জমানো কিছু টাকা আর প্রয়োজনীয় কিছু জিনিস একটা ব্যাগে ভরে নিল। তার পরনে একটা কালো ওড়না জড়ানো। জানালার গ্রিলটা আগে থেকেই ঢিলা করা ছিল। সে খুব সাবধানে জানালার বাইরে পা রাখলো। বুকটা দূর দূর কাঁপছে, ধরা পড়লে আস্থার রক্ষা নেই। অনেক কষ্টে দেয়াল টপকে সে মেন রোডে এসে দাঁড়ালো। রাতের আধারে একটা সিএনজি নিয়ে সে সোজা চললো রাকিবের গ্রামের উদ্দেশ্যে। ভোরবেলা যখন সূর্য কেবল উকি দিচ্ছে, তখন মিহি আমার গ্রামে পৌঁছে গেছে। মিহি লোকজনের কাছে জিজ্ঞেস করছে আমার বাড়ির ঠিকানা। একটা লোককে জিজ্ঞেস করতেই উনি বলে উঠলেন, ওই কুলাঙ্গারের সাথে তোমার কি কাজ? ও তো অনেক আগেই বাড়ি ছেড়েছে। বাড়ি ছেড়েছে বললে ভুল হবে, ওকে তো বের করে দিয়েছে। যাই হোক, সোজা গিয়ে একটু বামে ঘুরবে, তাহলে ওদের টিনের বাড়ি দেখতে পাবে। মিহির লোকটার কথা শুনে অনেক মন খারাপ হলো। এখনো এখানকার মানুষ তাকে ভুল বুঝে আছে। লোকটির দেওয়া ঠিকানা অনুযায়ী মিহি একটা বাড়ির উঠানে গিয়ে দাঁড়ালো। বাড়িটা একদম শ্রীহীন হয়ে গেছে। উঠোনের এক কোণে একটা মধ্যবয়সী মহিলা বসে আছেন, ঠিক যেন একটা জীবন্ত লাশ। শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছেন তিনি। মিহি বুঝে গেলেন ওইটাই রাকিবের মা। মিহির পা কাঁপছিল। সে ধীর পায়ে এগিয়ে গেল। শব্দ শুনে আম্মু মুখ তুললেন। ঘোলাটে চোখে মিহির দিকে তাকিয়ে খুব ক্ষীণস্বরে বললেন, কে তুমি মা? কাকে খুঁজছো? মিহি কোনো উত্তর দিতে পারলো না। তার গলা কান্নায় বুঝে আসছিল। আম্মু আবার বললেন, তুমি কি পথ ভুলে এসেছো মা? মিহি বলল, আপনি কি রাকিবের আম্মু? আম্মু বলল, হ্যাঁ, ওই কুলাঙ্গারটা আমারই সন্তান। কি আর করব, তাকে তো আর অস্বীকার করতে পারি না। তাহলে ওর বাবাকে অস্বীকার করা হবে। কিন্তু ও আর এই বাড়িতে থাকে না মা, তুমি আসতে পারো। মিহি আর নিজেকে সামলাতে পারলো না। সে সজোরে আম্মুর পায়ে আছড়ে পড়লো। অজরে কাঁদতে কাঁদতে বলল, আন্টি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সবচেয়ে বড় অপরাধী। আম্মু যেন আচমকা চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি নিচু হয়ে মিহিকে তোলার চেষ্টা করে বললেন,
বললেন, আরে মা করছো কি, কি বলছো এইসব? আমি তো তোমাকে চিনিই না, তুমি কেন আমার পায়ে পড়ছো? মিহি মাথা তুলে দেখলো সেই মায়ের করুণ মুখটা, যার কোল সে খালি করেছে। মিহি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আন্টি আমি সেই মেয়ে যে আপনার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আপনার ছেলে রাকিব, সে সোনার মতো খাঁটি আন্টি। সে আমার গায়ে হাত দেয়নি, সে আমাকে কোনো অপমান করেনি। আমার বন্ধু আর আমি মিলে একটা নোংরা নাটক সাজিয়েছিলাম ওকে ছোট করার জন্য। কথাটা শোনার সাথে সাথে আম্মু যেন বজ্রহত হলেন। তিনি মিহির কাঁধে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি? মিহি ফোপাতে ফোপাতে সবটা খুলে বলল, কিভাবে তারা ষড়যন্ত্র করেছিল। সে আরো বলল, আপনার স্বামী মারা গেছেন আমার দেওয়া সেই মিথ্যা অপবাদের শোক সইতে না পেরে। আমি আপনার স্বামীর খুনি আন্টি। রাকিবকে আমি বাড়ি ছাড়া করেছি। ও তো কোনো অন্যায় করেনি, ও শুধু পড়াশোনা করে বড় হতে চেয়েছিল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।